আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগত জানাচ্ছি বিডি দর্পণের নিয়মিত আয়োজন আজকের দুনিয়ায়। আপনাদের সঙ্গে আছি আমি আরমান আলী। চলুন জেনে নেওয়া যাক সারা দুনিয়ায় এ পর্যন্ত ঘটে যাওয়া প্রধান খবরগুলো। যুক্তরাষ্ট্রের গুরুত্বপূর্ণ সংবাদ মাধ্যম ফরেন অ্যাফেয়ার্স ম্যাগাজিন গত শুক্রবার প্রকাশিত এক নিবন্ধনে জানিয়েছে যে গাজা উপত্যকায় গত প্রায় ৯ মাস ধরে চলমান যুদ্ধে হামাস নিশ্চিতভাবেই জিততে যাচ্ছে। এতে আরও বলা হয়েছে যে গত ৭ অক্টোবরের চেয়ে বর্তমানের হামাস অনেক বেশি শক্তিশালী। হামাসের আদর্শ ও যুদ্ধের লক্ষ্য সাধারণ ফিলিস্তিনিদের মধ্যে অনেক বেশি জনপ্রিয়তা পেয়েছে এবং ফিলিস্তিনিদের মধ্যে সংগঠনটির আবেদন ৭ অক্টোবরের চেয়ে বর্তমানে অনেক বেশি জনপ্রিয়তা লাভ করেছে। ফরেন অ্যাফেয়ার্স ম্যাগাজিনের এই প্রতিবেদনে আরও বলা হয়েছে যে গত প্রায় ৯ মাসের যুদ্ধের পর এখন এই বাস্তবতাকে স্বীকার করার সময় এসেছে যে কেবলমাত্র সামরিক শক্তির মাধ্যমে হামাসকে পরাজিত করা সম্ভব নয়। এটি একমাত্র সমাধানও নয়। যুদ্ধের মাধ্যমে হামাসকে যেমন পরাজিত করা সম্ভব নয়, তেমনিভাবে হামাস পরাজয়ের দ্বারপ্রান্তেও পৌঁছে যায়নি। ম্যাগাজিনটির ওই প্রতিবেদনে একথাও উল্লেখ করা হয়েছে যে ইসরায়েল আনুমানিক ৪০,০০০ যোদ্ধা সৈনিক নিয়ে উত্তর ও দক্ষিণ গাজায় আগ্রাসন চালিয়েছে। বলপূর্বক এই দুটি অঞ্চলের ৮০% ফিলিস্তিনিকে তাদের বাড়িঘর থেকে উচ্ছেদ বা বিতাড়িত করেছে। নির্বিচার হামলায় গত প্রায় ৯ মাসে ৩৭,০০০-এর বেশি ফিলিস্তিনিকে হত্যা করা হয়েছে। এ পর্যন্ত ৭০,০০০ টনেরও বেশি ওজনের বোমা ফেলা হয়েছে ছোট্ট এই ভূখণ্ডে, যা দ্বিতীয় বিশ্বযুদ্ধে লন্ডন, ড্রেসডেন ও হামবুর্গে ফেলা মোট বোমার চেয়ে অনেক বেশি। চলমান এই যুদ্ধে ইসরায়েলি বাহিনী গাজা উপত্যকার মোট ভবনের অর্ধেকেরও বেশি ধ্বংস ও ক্ষতিগ্রস্ত করেছে। গাজার ফিলিস্তিনিদেরকে পানি, খাদ্য ও বিদ্যুৎ সুবিধা থেকে বঞ্চিত করে রাখা হয়েছে এবং এই ভূখণ্ডের পুরো জনগোষ্ঠীকে ভয়াবহ দুর্ভিক্ষের কবলে ঠেলে দিয়েছে ইসরায়েল। ম্যাগাজিনটির প্রতিবেদন অনুসারে অনেক পর্যবেক্ষক গাজার চলমান যুদ্ধে ইসরায়েলের অর্থনৈতিক আচরণ বা নীতিহীনতার বিষয়টিকে গুরুত্বের সাথে তুলে ধরেছেন। ইসরায়েলের নেতারা ধারাবাহিকভাবে বলে আসছেন যে গাজার যুদ্ধে তাদের লক্ষ্য হচ্ছে হামাসকে পরাজিত করা এবং ভবিষ্যতে ইসরায়েলের সাধারণ মানুষের উপর নতুন করে হামলা চালানোর সক্ষমতাকে দুর্বল করে দেওয়া। হামাসকে ধ্বংস করার জন্য গাজার সাধারণ মানুষের যে ক্ষয়ক্ষতি হচ্ছে তা মেনে নিতে হবে বলেও দাবি করেছে ইসরায়েল। কিন্তু বাস্তবতা হচ্ছে ইসরায়েলি হামলায় হামাসের অনেক যোদ্ধা হতাহত হলেও সংগঠনটি এখনও যথেষ্ট শক্তিশালী এবং তারা এখনও গাজার বিরাট এলাকার নিয়ন্ত্রণ ধরে রেখেছে। একই সাথে তারা যে কোনো সময় ইসরায়েলেও হামলা চালাতে সক্ষম। বর্তমানে ইসরায়েলের যেসব এলাকায় সাধারণ মানুষের সমাগম বেশি, সেসব এলাকাতেও হামাস হামলা করার সক্ষমতা রাখে। তাদের টানেলগুলোর ৮০%ই এখনও অক্ষত আছে এবং যেগুলোতে বসে তারা নতুন করে হামলার পরিকল্পনা সাজাতে পারবে। ম্যাগাজিনটির প্রতিবেদনে আরও বলা হয়েছে, সাম্প্রতিক ইসরায়েলি সমীক্ষা অনুযায়ী উত্তর গাজায় হামাসের বিপুল সংখ্যক যোদ্ধা রয়েছে এবং তারা এখনও গাজার বড় অংশ নিয়ন্ত্রণ করে। অথচ ইসরায়েল যুদ্ধের শুরুতে শত শত সৈন্যের হতাহত হওয়ার বিনিময়ে এই এলাকার নিয়ন্ত্রণ নিয়েছিল, কিন্তু এখন সেখানে বিপুল সংখ্যক হামাস যোদ্ধা অবস্থান করছে। ইয়েমেনের ইরান সমর্থিত সশস্ত্র গোষ্ঠী হুতি বিদ্রোহীদের সংগঠন আনসারুল্লাহ দাবি করেছে যে তারা লোহিত সাগরে আবারও মার্কিন রণতরীতে হামলা করেছে। গতকাল শনিবার কাতার ভিত্তিক গণমাধ্যম আল জাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, হুতি বিদ্রোহীরা লোহিত সাগরে মার্কিন নৌবাহিনীর বিমানবাহী রণতরী ইউএসএস আইজেন হাওয়ার এবং আরব সাগরে ট্রান্সওয়ার্ল্ড নেভিগেটর নামের আরেকটি জাহাজে হামলা করেছে। হুতিরা কখন এই হামলা করেছে তা অবশ্য বিস্তারিত জানায়নি। আল জাজিরা এ খবর দিয়েছে। প্রতিবেদনে বলা হয়, হুতিরা এক বিবৃতিতে বলেছে, ট্রান্সওয়ার্ল্ড নেভিগেটরে একটি ক্ষেপণাস্ত্র হামলা করা হয়েছে। এছাড়া আইজেন হাওয়ারেও তারা সফলভাবে হামলার লক্ষ্য অর্জন করতে সক্ষম হয়েছে। হুতিরা বলেছে, তারা গাজায় ফিলিস্তিনিদের সাথে সংহতি প্রদর্শনের জন্য লোহিত সাগরে ইয়েমেনের উপকূলবর্তী জলসীমায় ইসরায়েলের সাথে সম্পর্কিত জাহাজ এবং এগুলোর নিরাপত্তার জন্য গঠিত আন্তর্জাতিক জোটের সামরিক জাহাজগুলোতে আক্রমণ করে আসছে। এরই ধারাবাহিকতায় তারা ইসরায়েলের মিত্র মার্কিন ও ব্রিটিশ অন্যান্য দেশের জাহাজগুলোকে হামলার টার্গেটে পরিণত করেছে। গাজা উপত্যকায় চলমান যুদ্ধের প্রেক্ষাপটে লেবাননে ইসরায়েলের হামলায় সাইপ্রাস সহযোগিতা করলে ভূমধ্যসাগরীয় এই দ্বীপ দেশটিতে হামলা করা হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন লেবাননের সশস্ত্র সংগঠন হিজবুল্লাহর প্রধান সাইয়েদ হাসান নাসরুল্লাহ। তার এই হুমকির পর ইসরায়েলের সাথে সহযোগিতার সম্পর্ক ছিন্ন করার জন্য সাইপ্রাস সরকারের প্রতি আহ্বান জানিয়েছে দ্য কমিউনিস্ট ইনিশিয়েটিভ অফ সাইপ্রাস নামে দেশটির একটি কমিউনিস্ট সংগঠন। সিআইসির পক্ষ থেকে গত বৃহস্পতিবার দেওয়া এক বিবৃতিতে সাইপ্রাস সরকারের প্রতি এই আহ্বান জানানো হয়। সংবাদ মাধ্যম আল মাইডিন .নেটের এক প্রতিবেদনে গতকাল একথা বলা হয়েছে।
গাজার গণহত্যায় সাইপ্রাস সরকার সরাসরি জড়িত, ইসরায়েলকে সব সহযোগিতা বন্ধ করতে হবে শিরোনামে দেওয়া এক বিবৃতিতে সিআইসির পক্ষ থেকে ইসরায়েলের দখলদারিত্বের প্রতি সব ধরনের সমর্থন ও সহযোগিতা অবিলম্বে বন্ধ করার আহ্বান জানানো হয়। বিবৃতিতে বলা হয়, হিজবুল্লাহর মহাসচিব সাইয়েদ হাসান নাসরুল্লাহ সাইপ্রাসের বিরুদ্ধে যেসব অভিযোগ করেছেন তার সবগুলোই যথার্থ, কারণ গাজার যুদ্ধ শুরু হওয়ার পর থেকেই সাইপ্রাস সরকার দখলদার ইসরায়েলকে সব ধরনের সহযোগিতা দিয়ে আসছে। বিবৃতিতে গাজার ফিলিস্তিনিদের ওপর ইসরায়েলের বর্বরতার সমর্থন দেওয়ার জন্য সাইপ্রাসের প্রেসিডেন্ট নিকোস ক্রিস্টোডুলিডেসের কঠোর সমালোচনা করা হয়। ইসরায়েলকে হুঁশিয়ার করে দিয়ে ইরান বলেছে, দখলদার ইসরায়েল যদি লেবানন প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহর বিরুদ্ধে যুদ্ধ শুরু করে তাহলে এই যুদ্ধে তারা চূড়ান্ত পরিণতি ভোগ করবে এবং তাদের করুণ পরাজয় ঘটবে। গত শুক্রবার জাতিসংঘে ইরানের স্থায়ী মিশন এক বিবৃতিতে এ হুঁশিয়ারি উচ্চারণ করেছে। আল জাজিরার এক প্রতিবেদনে একথা বলা হয়েছে। ইরানের ওই বিবৃতিতে বলা হয়েছে, সম্ভাব্য ওই যুদ্ধে নিঃসন্দেহে একটি পরাজিত পক্ষ থাকবে এবং সেটি হবে ইসরায়েল। হিজবুল্লাহ নিজেকে এবং লেবাননকে রক্ষা করতে সক্ষম। দখলদার ইসরায়েল সরকার পতনের সময় সম্ভবত এসে গেছে। নিজেকে রক্ষা করতে গিয়ে ইসরায়েলের যে কোনো অবিবেচক সিদ্ধান্ত পুরো অঞ্চলকে সংঘাতের মধ্যে ঠেলে দেবে বলেও হুঁশিয়ারি উচ্চারণ করেছে জাতিসংঘে ইরানের স্থায়ী মিশন। এর আগে গত মঙ্গলবার ইসরায়েলের সামরিক বাহিনী জানায় যে লেবাননের বিরুদ্ধে হামলা চালানোর জন্য তারা চূড়ান্ত পরিকল্পনা অনুমোদন করেছে। তাদের এই যুদ্ধের ঘোষণার বিরুদ্ধে হুঁশিয়ারি উচ্চারণ করে হিজবুল্লাহ মহাসচিব সাইয়েদ হাসান নাসরুল্লাহ বলেছেন, সর্বাত্মক যুদ্ধ শুরু করলে ইসরায়েলের কোনো স্থান নিরাপদ থাকবে না। এদিকে লেবাননে ইসরায়েল আগ্রাসন চালালে তা পুরো মধ্যপ্রাচ্যে যুদ্ধ ছড়িয়ে পড়বে বলে হুঁশিয়ারি করে দিয়েছে জাতিসংঘ মহাসচিব অ্যান্তনিও গুতেরেস। নিউ ইয়র্কে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, ইসরায়েলের আগ্রাসনের কারণে পুরো মধ্যপ্রাচ্যে যুদ্ধ ছড়িয়ে পড়ার আশঙ্কা তৈরি হয়েছে। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, ইসরায়েলি হামলায় গত 24 ঘণ্টায় নারী ও শিশুসহ 101 জন ফিলিস্তিনি নিহত ও 169 জন আহত হয়েছেন। খবর আল জাজিরার। বেশ কয়েকজন ধ্বংসস্তূপে আটকা পড়ে আছেন এবং অ্যাম্বুলেন্স ও সিভিল ডিফেন্সের কর্মীরা তাদের কাছে পৌঁছতে পারছেন না বলেও জানিয়েছে স্বাস্থ্য কর্তৃপক্ষ। গত 8 জুন নুসিরাত শরণার্থী শিবিরে 4 বন্দীকে মুক্ত করতে ইসরায়েলি বাহিনী অন্তত 274 ফিলিস্তিনিকে হত্যা করেছে। সেই ঘটনার পর এটি গাজায় একদিনের সর্বোচ্চ মৃত্যুর রেকর্ড। গত বছরের 7 অক্টোবর থেকে গাজায় ইসরায়েলের হামলায় এ পর্যন্ত অন্তত 37,551 জন নিহত ও 85,911 জন আহত হয়েছেন। হতাহতের বেশিরভাগই নারী ও শিশু। এদিকে গাজা উপত্যকার রাফায় শুক্রবার ইসরায়েলি একটি হেলিকপ্টারকে লক্ষ্য করে রুশ নির্মিত ভূমি থেকে আকাশে নিক্ষেপযোগ্য ক্ষেপণাস্ত্র ছোড়া হয়েছে। ফিলিস্তিনি ইসলামিক জিহাদ যোদ্ধারা এই হামলা করে বলে ইনস্টিটিউট ফর স্টাডি অফ ওয়ার এবং ক্রিটিক্যাল থ্রেটস প্রজেক্ট তাদের সর্বশেষ যৌথ রণাঙ্গন প্রতিবেদনে এ তথ্য প্রকাশ করেছে। আল জাজিরা ও এএফপির এক প্রতিবেদনে একথা বলা হয়েছে। যুক্তরাষ্ট্রভিত্তিক প্রতিরক্ষা থিঙ্ক ট্যাঙ্ক দুটি জানায়, হেলিকপ্টারটি রাফা থেকে হতাহত ইসরায়েলি সেনাদের সরানোর সময় হামলার মুখে পড়ে। পিআইজে যোদ্ধারা রুশ মডেল SA-18 ক্রুজ বহনযোগ্য ক্ষেপণাস্ত্র লঞ্চার দিয়ে এই হামলা চালায়। শুক্রবার গাজা উপত্যকার বিভিন্ন স্থানে ফিলিস্তিনি যোদ্ধারা বেশ কয়েকবার মর্টার, রকেট এবং রকেট চালিত গ্রেনেড হামলা চালায়। বিশেষ করে মধ্য গাজার নেতজারিন করিডোর, দক্ষিণ রাফা এবং ইসরায়েলের সাথে ক্রসিংয়ের কাছে ইসরায়েলি অবস্থানে এসব হামলা চালানো হয়। মার্কিন অস্ত্র সরবরাহ নিয়ে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর করা সমালোচনাকে কেন্দ্র করে প্রেসিডেন্ট জো বাইডেন প্রশাসন এবং নেতানিয়াহুর মধ্যে নতুন করে উত্তেজনা দেখা দিয়েছে। হোয়াইট হাউস এই পরিস্থিতিকে উদ্বেগজনক এবং হতাশাজনক বলে বর্ণনা করেছে। ইস্যুটি শুরু হয়েছিল যখন নেতানিয়াহু এ সপ্তাহের শুরুতে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করা এক ভিডিওতে দাবি করেন যে ইসরায়েলের প্রধান সামরিক সমর্থক মার্কিন প্রশাসন সাম্প্রতিক মাসগুলোতে তার দেশ থেকে অস্ত্র ও গোলাবারুদ সরবরাহ আটকে রেখেছে। এরপরেই নতুন করে বিতর্ক শুরু হয়েছে। ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের মুখপাত্র জন কিরবি সাংবাদিকদের বলেছেন, এই মন্তব্যগুলো গভীরভাবে হতাশাজনক এবং অবশ্যই আমাদের জন্য বিরক্তিকর। কিরবি বলেন, হামাসের হুমকির বিরুদ্ধে ইসরায়েলের আত্মরক্ষায় খুব স্পষ্টভাবে বলতে গেলে এই অঞ্চলে দেশটি যে হুমকির সম্মুখীন হচ্ছে সেক্ষেত্রে অন্য কোনো দেশ সাহায্য করছে না। আগের দিন হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি কারিন জেন পিয়েরে সাংবাদিকদের বলেন, আমরা সত্যিকার অর্থে জানি না তিনি কি বিষয়ে কথা বলছেন। একটি নির্দিষ্ট অস্ত্রশস্ত্রের চালান বাদ দিয়ে জেন পিয়ের বলেন, এখানে অন্য কোনো অস্ত্র সরবরাহের বিরতি নেই, কোনোটিই নয়।
২,০০০ পাউন্ড বোমার একটি চালানের কথা উল্লেখ করে তিনি বলেন, ওয়াশিংটন ঘনবসতিপূর্ণ এলাকায় এই অস্ত্র ব্যবহারের বিষয়ে উদ্বেগের কারণ পর্যালোচনা করা হচ্ছে। নেতানিয়াহু গত বৃহস্পতিবার ক্ষোভ প্রকাশ করে এক বিবৃতিতে বলেছেন, তিনি ব্যক্তিগত আক্রমণের শিকার হওয়ার জন্য প্রস্তুত, যদিও ইসরায়েল আমেরিকার কাছ থেকে তার অস্তিত্বের জন্য যুদ্ধের প্রয়োজনীয় গোলাবারুদ পায়। গাজা যুদ্ধ শুরু হওয়ার পর থেকে ইসরায়েলি প্রধানমন্ত্রী এবং বাইডেনের প্রশাসনের মধ্যে বিরোধ এটাই প্রথম নয়। বাইডেন এর আগে দক্ষিণ গাজার রাফায় একটি বড় ইসরায়েলি অভিযানের কঠোর বিরোধিতা করেছিলেন। সেখানে 1 মিলিয়নেরও বেশি বেসামরিক লোক ছিল এবং তার সতর্কতা না মানলে কিছু অস্ত্র সরবরাহ বন্ধ করার হুমকি দিয়েছিলেন বাইডেন। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন লেবাননের সাথে উত্তেজনা বৃদ্ধির বিরুদ্ধে ইসরায়েলকে সতর্ক করেছেন। হিজবুল্লাহ উত্তর ইসরায়েলে কয়েক ডজন রকেট নিক্ষেপের পাশাপাশি ইহুদিবাদী দেশটির গুরুত্বপূর্ণ সামরিক স্থাপনাগুলোর একটি তালিকাও প্রকাশ করে বলেছে, সর্বাত্মক যুদ্ধ শুরু হলে ইসরায়েলের এসব স্থাপনার একটিও হিজবুল্লাহর হামলা থেকে রক্ষা পাবে না। ইসরায়েলি বাহিনীর ক্ষেপণাস্ত্র হামলায় লেবাননের সশস্ত্র ইসলামিক গোষ্ঠী জামা ইসলামিয়ার এক নেতা নিহত হয়েছেন। লেবাননের পূর্বাঞ্চলে একটি গাড়িতে গতকাল শনিবার ক্ষেপণাস্ত্র হামলা করে হামাসের মিত্র সংগঠনের ওই নেতাকে ইসরায়েলি বাহিনী হত্যা করে বলে দেশটির একটি নিরাপত্তা সূত্র জানিয়েছে। নাম প্রকাশ না করার শর্তে লেবাননের এক সূত্র ফরাসি বার্তা সংস্থা এএফপিকে বলেছে, লেবাননের পশ্চিম বেকা অঞ্চলের খিয়ারা এলাকায় ইসরায়েলের ক্ষেপণাস্ত্র হামলায় জামা ইসলামিয়া আল ফজর ফোর্সের নেতা আয়মান ঘোতমে নিহত হয়েছেন। সিরিয়া সীমান্ত থেকে 10 কিলোমিটার দূরে লেবাননের ভূখণ্ডে আয়মানের গাড়ি লক্ষ্য করে ওই হামলা চালানো হয়। ফিলিস্তিনের অধিকৃত পশ্চিম তীরে অভিযানের সময় গুলিতে আহত এক ফিলিস্তিনিকে একটি জিপের সামনে বেঁধে গাড়ি চালিয়েছে ইসরায়েলি সেনারা। ইসরায়েলি বাহিনী বলেছে, এ ঘটনায় সেনারা প্রোটোকল লঙ্ঘন করেছে। এছাড়া তদন্তের ঘোষণা দেওয়া হয়েছে। আজ রোববার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসি। ইসরায়েলি সামরিক বাহিনী বলেছে, পশ্চিম তীরের জেনিন শহরে একটি অভিযানের সময় আহত এক ফিলিস্তিনিকে গাড়ির সামনে বেঁধে রাখার মাধ্যমে তাদের বাহিনী প্রোটোকল লঙ্ঘন করেছে। বর্বর এই ঘটনার ভিডিও ধারণ এবং সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ার পর ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী ঘটনাটি নিশ্চিত করে। আইডিএফের এক বিবৃতিতে বলা হয়েছে, অভিযানের সময় গুলি বিনিময়ে ওই ব্যক্তি আহত হন, তবে তিনি ছিলেন একজন সন্দেহভাজন। আহত এই ফিলিস্তিনির পরিবার বলেছে, আহত ব্যক্তির জন্য তারা অ্যাম্বুলেন্স চাইলেও সেনাবাহিনী তাকে ধরে নিয়ে যায় এবং তাদের জিপের বনেটের সাথে বেঁধে গাড়ি চালানো শুরু করে। পরে অবশ্য ওই ব্যক্তিকে চিকিৎসার জন্য রেড ক্রিসেন্টের কাছে স্থানান্তর করা হয়। আহত ব্যক্তির নাম মুজাহিদ আজমি বলে জানান স্থানীয়রা। আজ এখানেই শেষ করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন আর দেখতে থাকুন বিডি দর্পণ। চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন। সংযুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজে। আল্লাহ হাফেজ।